সরকার তো সেনার তত্ত্বাবধানে তৈরি হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার, তো সেক্ষেত্রে সেনার ভূমিকা কি থাকছে? দেখুন, আমি বারবার বলি যে এই প্রশ্নটা আমার জন্য বিব্রতকর, যেহেতু আমি বাংলাদেশের মানুষ। সেনাবাহিনী বাংলাদেশে একটি স্পর্শকাতর জায়গায় তাদের অবস্থান। কিন্তু সেনা তো একটা আমরা প্রতিজ্ঞা করেছিল, সেনা তো একটা কথা আমরা দিয়েছিল আমি বাংলাদেশের সে কথাই মানুষকে। বলছি যে আমরা আমরা দেশপ্রেমিক হিসাবেই সেনাবাহিনীর সদস্যদের জানি, আমরা জানতে চাই। কিন্তু 5 আগস্টের পরে আজ পর্যন্ত সেনাবাহিনীর যে রহস্যজনক ভূমিকা, ধরুন তারা দেশকে দায়িত্ব নিয়ে তারা একটি সরকার প্রতিষ্ঠা করলেন, যে সরকারটি একমুখী। ধরেন আওয়ামী লীগের যেসব নেতা দুর্নীতি করেছে, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী দুর্নীতি করেছে, তাদের জেল ফাঁসি যা হোক, কিন্তু গণহারে মানুষের বাড়িতে জ্বালানো, কেউ আওয়ামী লীগের সমর্থন করলে তাকে জেলে দেওয়া, তার বিরুদ্ধে মামলা করা, এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। এটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়েছে। তত্ত্বাবধানে এই কারণে বলছি যে সেনাবাহিনী নিজে বলেছে যে তারা তদারকিত্ব নিয়েছে বাংলাদেশটা, দেশটাকে। তো তারা থাকতে এই কাজগুলো হয়েছে। আওয়ামী লীগ করা মানে একটা মানুষ অপরাধী নয়। এই আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে। এই আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো আপনি সেই রাজনৈতিক দলের সমর্থক কর্মীকে আপনি রাজনীতি করতে দিচ্ছেন না, কিন্তু আপনি আপনার তত্ত্বাবধানে বা আপনার সাপোর্টে সরকার চলছে, তার দায় তো আপনারও। একদমই সেখানে তাই। আপনি বলছেন মুজিববাদ, আপনি বলছেন মুজিববাদ বাংলার মাটিতে চলবে না। মুজিববাদ মানে কি? মুজিববাদের উপরে বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম। ঠিকই তো। আপনি আপনি সেখানে বাচ্চারা বলছে, দুদিনের বাচ্চারা বলছে মুজিববাদ থাকবে না বাংলার মাটিতে, তার সেখানে মূর্তি আপনি ভাঙা সম্মতি হয়েছে, দিচ্ছেন। মুজিবুর রহমানের মূর্তি ভাঙা তাকে তো হয়েছে। নিশ্চয় তার বাড়ি, যে বাড়িতে বসে বাংলাদেশের স্বাধীনতার গল্প তৈরি হয়েছে, যে বাড়িতে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিপিবদ্ধ ছিল, যে বাড়িতে, বাড়িকে আমরা বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার বলি, সেই বাড়িতে আগুন দিয়ে ধূলিসাৎ করা হয়েছে। সেটি আপনি দায়িত্ব নিয়ে রক্ষা করেননি। তাহলে সেনাবাহিনীর ভূমিকা নিশ্চয়ই জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি তো মনে করি এর জন্য হয়তো আজকে যারা সেনাবাহিনীতে আছেন তাদের একদিন কৈফিয়ত দিতে হতে পারে। তাদের একদিন কৈফিয়ত দিতে হতে পারে। দেখুন, ভুলে যাওয়ার কোনো কারণ নেই, 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল, এবং সেটি ছিল সামরিক বাহিনীর একটি আহ মানে কি বলে এটাকে, যে কালো অভ্যুত্থান, একটি কালো অভ্যুত্থান ছিল। সেই সামরিক বাহিনীর অভ্যুত্থানে যারা সামরিক কর্মকর্তারা সেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তারা ভেবেছিল পৃথিবীতে বঙ্গবন্ধুর 2 মেয়ে ছাড়া আর কেউ নেই, এই বিচার বাংলার মাটিতে কোনোদিন হবে না, আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলটি আর কোনোদিন বাংলার মাটিতে ক্ষমতায় আসবে না। কিন্তু দেখেন, 21 বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি তারপরে আরো 15 বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন। তো তারা এখন, যারা এখন ভাবছেন যে দেশে আওয়ামী লীগ কোনোদিন আসবে না, বঙ্গবন্ধুর কন্যা জীবিত আছেন দুজনই, বঙ্গবন্ধুর নাতনি আছেন, বঙ্গবন্ধুর নাতি আছেন, বঙ্গবন্ধুর প্রজন্ম আছেন, প্রচুর আছেন, এখন বেড়ে গেছে সংখ্যায়। তো তারা বাংলার মাটিতে আসবেন এটা ভাববার কোনো কারণ নেই। তো যারা আজ ক্ষমতায় থেকে, ক্ষমতায় রেখে, যারা আজ ক্ষমতাশালীদের বা সরকারের ব্যবস্থাপনার সঙ্গে থেকে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের সামরিক বাহিনী, যাদেরকে বঙ্গবন্ধু না হলে আপনি জেনারেল হতেন না, আপনি বড় পুলিশ কর্মকর্তা হতেন না এই দেশ স্বাধীন না হলে। কারণ বাংলাদেশে 71-এর আগে মানে কি বলবো, যে হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যেত না একজন বিসিএস, একজন আইপিএস, আমাদের যেটা পুলিশ অফিসার বা বড় কোনো আমলা, বড় কোনো বিচারক বাংলাদেশে পাওয়া যেত না। সব পশ্চিম পাকিস্তান থেকে আসতো। তো ঠিক। সেই বাংলাদেশে আপনি এত বড় জেনারেল হয়েছেন, এত বড় কর্মকর্তা হয়েছেন, এত বড় যা কিছু হয়েছেন, সেটা স্বাধীন বাংলাদেশের হয়েছেন। কিন্তু এই সেই স্বাধীন স্বাধীন বাংলাদেশের বাংলাদেশের সূত্র ধরে একটা সাংলাবাদ একটা স্বাধীন বাংলাদেশের, 1 মিনিট, স্বাধীন বাংলাদেশের স্থপতিকে আপনি অস্বীকার করছেন, তাকে আপনি বাংলা থেকে ধূলিসাতের চেষ্টা করছেন। ঠিকই তো। তাহলে তার দায় নিতে হবে। ঠিকই তো এই শহীদুল প্রশ্ন বাবু। একদিন আপনাকে এই সম্মুখীন হতে প্রশ্নটা হবে। তো এই প্রশ্ন তো এই প্রশ্নটা তো শেখ হাসিনার দিকে উঠবে। কারণ বাংলাদেশের যে অবস্থা আজ, উনি যতটা হালকাভাবে ছেড়ে দিয়েছিলেন, আমি হুজুরদের ওয়াজ শুনি, তারা রীতিমতো একজন খুব বাচ্চা একজন শিশু বক্তা আছেন, হ্যাঁ, তিনি চেঁচিয়ে বলছেন আমরা ভারতের এই করে দেবো, ওই করে দেবো, আমরা এই নিয়ে ঢুকবো, আমার এত বছরের ছেলেকে আমি নামিয়ে দেবো। এই সমস্ত যে হুজুররা যারা বাংলাদেশে বসে তারা ভারত বিরোধী কথা বলেছেন, তারা ধর্মীয় জিগির তুলে উস্কানি দিয়েছেন, এই জায়গায় তো হাসিনা কড়া পদক্ষেপ নেননি। তাই জন্যই তো জামাত সক্রিয় হয়েছে। তাহলে কি হাসিনার বিরুদ্ধে প্রশ্ন উঠবে না আজ দেশটা যে জায়গায় দাঁড়িয়ে আপনার এই হুজুরদের তোল্লাই দেওয়ার জন্য এই জিনিসটা হয়েছে? দেখুন, শেখ হাসিনার বিরুদ্ধে তো নিশ্চয়ই তার ব্যর্থতার, এই ভুলগুলোর প্রশ্ন ইতিমধ্যে উঠে গেছে, উঠছে।
আমরা নিজেরাও করছি, যে কেন এদেরকে উস্কানি দেওয়া হলো, কেন এদেরকে সুযোগ দেওয়া হলো, কেন এদেরকে বাড়তে দেওয়া হলো। তো এসবের কারণেই তো তাকে আজ দেশ ছেড়ে আসতে হয়েছে, তার নেতাকর্মীরা দেশ ছেড়ে চলে গেছে, তার নেতাকর্মীদের আজকে আন্ডারগ্রাউন্ডে যেতে হচ্ছে। আওয়ামী লীগের মতো এত বড় একটি শক্তিশালী দল, যে দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, যাদের এত শক্তি, এত জনসংখ্যা, এত জনবল, তাদেরকে আজ পালিয়ে বেড়াতে হচ্ছে। এটা তো শেখ হাসিনার ভুলের কারণেই হয়েছে। শেখ হাসিনা ভুল না করলে এটা হতো না। তো সেই প্রশ্নটা অলরেডি শেখ হাসিনা স্বীকার হচ্ছেন। এবং দেখুন, আমি আপনার এই প্রশ্নের সূত্র ধরে আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যে চরম ব্যর্থতা, যার কারণে আজ আপনাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো, আজকে যার জন্য আপনারা চলে গেলেন, আপনার নেতাকর্মীরা আজ রাস্তায় দাঁড়াতে পারছে না, এত মামলা মকদ্দমা, হামলা, মৃত্যু, যা 71-এর ঘটেনি, যা 75-এর পরে ঘটেনি, সেই খারাপ দিনগুলো হচ্ছে আপনি সুসময়ে একটি রাষ্ট্র ছেড়ে আপনি চলে যেতে হলো, আপনাকে আপনাকে বিতাড়িত হতে হলো। তো সেই হিসাব কিতাবের জায়গা থেকে আপনাকে আগাতে হবে। কারা আপনাকে কুবুদ্ধি দিয়ে, কুমন্ত্র দিয়ে এই জামাত, শিবির, হেফাজত এদেরকে কাছে এনেছে? কারা আওয়ামী লীগের বাইরের লোকজনকে আপনার ভিতরে ঢুকিয়েছে? কারা এই হেফাজতের সঙ্গে আপনাকে চুক্তি করিয়েছে? তাদেরকে চিহ্নিত করুন। কারা আজকে এই পরিস্থিতি, এই ছাত্র আন্দোলনের নামে এই যে যে বড় আহ, ক্ষতি আপনার দলের হয়ে গেল, দেশের হয়ে গেল, এটা আপনি থামাতে পারলেন না, কাদের জন্য? তাদেরকে আপনি চিহ্নিত করুন, তাদেরকে পার্টি থেকে বের করুন, তারপরে রাজনীতির চিন্তা করুন। এদের সাথে এদেরকে বের না করে পার্টি থেকে আপনি রাজনীতি করতে গেলে আবার আপনি গুলিয়ে ফেলবেন। দেখুন, আমি আবার একটু ব্যাক করছি। বাংলাদেশ কিন্তু মুজিববাদের উপর স্বাধীন হয়েছিল। তার প্রথম ব্যাপারটি ছিল বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ কিন্তু বাঙালিদের রাষ্ট্র ব্যবস্থার জন্য এই কথাটি বলা হয়েছিল। তারপরে একটি ছিল সমাজতন্ত্র, যে সামাজিক ন্যায় বিচার, সামাজিক ন্যায় পরায়ণতার ভিত্তিতে একটি রাষ্ট্র। তারপরে ছিল ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা তো আপনি যে রাষ্ট্রটিতে রাষ্ট্রর কোনো ধর্ম থাকবে না, এখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষ আপনার রাষ্ট্রকে তার সুযোগ সুবিধা ভোগ করার সুযোগ পাবে। সে হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সে হোক মুসলিম, সবাই রাষ্ট্রের সমান অধিকার সম্পন্ন মানুষ, এবং প্রত্যেকের অধিকার থাকবে সমান। সেখানে চাকরির ক্ষেত্রে, সেখানে ব্যবসার ক্ষেত্রে, সেখানে ধর্মের ক্ষেত্রে সবকিছু থাকবে। আরেকটি ছিল গণতন্ত্র। তো সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য যে গণতন্ত্র আজ আপনার হাত থেকে হাতছাড়া হয়ে গেল, আমি শেখ হাসিনার কথা বলছি, সেটি কেন হলো? এর জন্য আপনি যদি দায়ী হন, তাহলে জাতির কাছে আপনি ক্ষমা চান। আর যদি আপনি আপনি যদি কারো দ্বারা মিসগাইড হয়ে থাকেন, যে আপনি গণতন্ত্রকে আজকে একটি অবৈধ সরকার, একটি ফ্যাসিবাদ সরকার, একটি দখলদার সরকারের হাতে তুলে দিলেন, আজকে সামরিক বাহিনী দেশ অপারেট করছে ম্যাজিস্ট্রেরি পাওয়ার নিয়ে, এই দায়িত্ব আপনার। প্রধানমন্ত্রী যেহেতু আপনি ছিলেন, একদমই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো আপনার ছিল। তাহলে আপনি এই বিষয়গুলো ফাইন্ড আউট করেন। আপনার দোষ থাকলে জাতির কাছে ক্ষমা চান, এবং যদি আপনি মনে করেন যে না, এর জন্য কারা দায়ী ছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে পার্টি থেকে আগে বের করেন, তারপরে রাজনীতিতে আপনি আসেন।